হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? থ্যাংকস ফর ওয়াচিং মি। আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে শ্রমবাজার। তোমরা ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 মেবি দেখেছো, আর দেখে না থাকলে তোমরা একটু দেখো। আমরা প্রথম ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম এই বিষয়গুলো, তৃতীয় ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। হ্যাঁ, দ্যাট মিনস আমরা এই যে শ্রমিক, এই যে আর্থিক মজুরি, প্রকৃত মজুরি, আয়, এই সমস্ত বিষয়, শ্রমের দক্ষতা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, যাই মানে আজকের ক্লাসটা, হ্যাঁ আজকের ক্লাসটা হচ্ছে একটু স্পেশাল। বিকজ কেন স্পেশাল? এই চ্যাপ্টারের মূল জিনিসটা আস্তে আস্তে চলে আসবে আজকের ক্লাসে। দেখো, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, একটু দেখে নিই কী কী বিষয় আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শ্রমের চাহিদা। শ্রমের চাহিদার মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন শ্রমের চাহিদা অপেক্ষক, শ্রমের চাহিদা রেখা, শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় কেন, তারপর হচ্ছে শ্রমের চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভরশীল, এবং যদি টাইম পাই আমরা আলোচনা করব শ্রমের যোগান। শ্রমের যোগানের মধ্যে আছে কি? শ্রমের যোগান অপেক্ষক, শ্রমের যোগান রেখা, শ্রমের যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, শ্রমের যোগান কী কী বিষয়ের উপর নির্ভরশীল, তারপর হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। আচ্ছা, তো আমরা প্রথমে আলোচনা করি শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা, আমরা যদি একটু ইংলিশে বলি, চাহিদা ইংলিশ হচ্ছে ডিমান্ড, শ্রম লেবার, তাহলে ডিমান্ড অফ লেবার, ডিএল, ডিমান্ড অফ লেবার। আচ্ছা, শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা কি? আমরা উত্তরে একটু পরে যাব, আগে শব্দ থেকে আমরা দেখি আনসারটা আসে কিনা। শ্রমের চাহিদা মানে মূলত, শ্রমের চাহিদা মানে শ্রম চাওয়া। শ্রমের চাহিদা মানে কি? শ্রম চাওয়া। শ্রম দিবে কে? শ্রমের চাহিদা হচ্ছে কি? শ্রম চাওয়া। শ্রম দিবে কে? শ্রমিক। তার মানে শ্রম চাওয়া, দ্যাট মিনস শ্রমিক চাওয়া, ও যুক্তিবিদ্যার মতো। আচ্ছা, ওদিকে যাচ্ছি না। যাই হোক, শ্রমের চাহিদা মানে হচ্ছে শ্রম চাওয়া, আর শ্রমিক যেহেতু শ্রমিক, মানে শ্রমের চাহিদা হচ্ছে শ্রম চাওয়া। শ্রমের চাহিদা হচ্ছে কি? শ্রম চাওয়া। শ্রম দিবে কে? শ্রমিক দিবে। দ্যাট মিনস আমরা শ্রমের চাহিদা বলতে কি বুঝবো? শ্রমিক চাওয়া বা শ্রমিকের চাহিদা। আচ্ছা, শ্রম মূলত এই যে শ্রমিক চাওয়া, শ্রমের চাহিদা চাওয়া, এগুলো মূলত কার দরকার? যার শ্রমিক, মানে যার কাজ করার দরকার। হ্যাঁ, আমাদের বাসায় যখন কাজ করার দরকার হয় আমরা কি খুঁজি? আমরা বাসায় মানে কাজের লোক খুঁজি। এরপর যে একটা ছোট দোকান দিয়েছে, তার যখন একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, সে কি করবে? সে কাজের লোক খুঁজবে। যে উৎপাদনকারী, যে উৎপাদন করবে, একজন মানুষ তো আর উৎপাদন করতে পারবে না, তাকে লোক নিয়োগ করতে হবে, তার উৎপাদনকারী লোকের দরকার। যে ব্যাংকের মালিক, সে যদি ব্যাংক পরিচালনা করতে হয়, তার কি দরকার? তার ব্যাংকের কর্মকর্তা তখন সে লোক নিয়োগ করবে। যে একটা ধরো একটা কলেজ পরিচালনা করতে হলে কি লাগবে? শিক্ষক লাগবে, শিক্ষক নিয়োগ দিবে। তারপর ধরো গার্মেন্টসের মধ্যে, এই যে গার্মেন্টস পরিচালনা করার জন্য বা উৎপাদন করার জন্য তখন কি লাগবে? শ্রমিক লাগবে, শ্রমিক নিয়োগ করবে। এই যে বিভিন্ন সেক্টরে, দ্যাট মিনস হচ্ছে শ্রম চাওয়া হয় বা শ্রম নিয়োগ করা হয়। তাহলে আমরা এই যে এত কিছু, ব্যাংক, শিল্প, এত কিছু, সবগুলো এত কিছু আমরা আলাদা আলাদা না বলে আমরা বলবো উৎপাদনকারী। উৎপাদনকারী। তাহলে যদি প্রশ্ন করা হয় শ্রমের চাহিদা কে প্রকাশ করে? শ্রমের চাহিদা কিন্তু অনেকে প্রকাশ করে। যারা ব্যাংকের মালিক তারা প্রকাশ করে, যারা উৎপাদন করে তারা প্রকাশ করে, যারা গার্মেন্টস মালিক তারা প্রকাশ করে, যারা শিল্পপতি তারা প্রকাশ করে, যারা উদ্যোক্তা তারা প্রকাশ করে। ঠিক আছে না? তাহলে আমরা সবগুলাকে একসাথে আমরা বলবো উৎপাদনকারী। তাহলে এক কথায় শ্রমের চাহিদা প্রকাশ করবে কে? উৎপাদনকারী। শ্রমের চাহিদা প্রকাশ করবে কি? উৎপাদনকারী। আচ্ছা, এবার আসো, উৎপাদনকারী কি এমনি নিয়োগ করবে? না, উৎপাদনকারী যদি শ্রমিক নিয়োগ করতে চায়, এই যে শ্রমিক নিয়োগ করতে চায়, তাকে কাজের বিনিময়ে কি দিতে হবে? মজুরি দিতে হবে বা বেতন দিতে হবে।
কি দিতে হবে, মজুরি দিতে হবে বা বেতন দিতে হবে বা বিনিময়, অর্থের বিনিময়ে সে নিয়োগ করবে। তাহলে উৎপাদনকারী শ্রমিক নিয়োগ করবে বা উৎপাদনকারী শ্রমের চাহিদা প্রকাশ করবে কিসের ভিত্তিতে, মজুরির ভিত্তিতে। এবার আমরা একটা জিনিস নিয়ে আসি, দেখো উৎপাদনকারী এরকম কি পাগল আছে পৃথিবীর কোনো দেশে যে চাইবে সবসময় বেশি বেতনের লোক নিয়োগ করতে? তুমি যদি উৎপাদনকারী হও বা আমি যদি উৎপাদনকারী হই, আমাদের টার্গেট থাকবে আমরা কম বেতনে, যত কম বেতনে আমরা কি করতে পারি, শ্রমিক নিয়োগ করতে পারি, তাই না? যত কম বেতনে আমরা শ্রমিক নিয়োগ করতে পারি। দ্যাট মিনস দেখো উৎপাদনকারীরা চাইবে কম মজুরিতে শ্রমিক নিয়োগ করার জন্য, ঠিক আছে কথা? উৎপাদনকারী চাইবে কি, কম মজুরিতে শ্রমিক নিয়োগ করার জন্য। তাইলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে মজুরি যত কমে তত শ্রমিক বেশি, শ্রমের চাহিদা বাড়ে। মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে না কমবে? মজুরি যদি কমে শ্রমের চাহিদা বাড়বে। মজুরি যদি বেড়ে যায় যেমন তখন কিন্তু আবার উল্টো হয়ে যাবে, শ্রমের চাহিদা কমবে, কারণ উৎপাদনকারী এত এবিলিটি নাই, নাও থাকতে পারে। দেখা যাচ্ছে ধরো শ্রমিকের বেতন হচ্ছে কথার কথা 10,000 টাকা হয়ে গেল। হ্যাঁ, গত কয়েক বছর আগে চিটাগাংয়ের মধ্যে অনেক রোহিঙ্গা আসলো। দেখা যাচ্ছে কক্সবাজারে একটা উৎপাদনকারী 10,000 টাকা কমে কিন্তু পারতো না, 10,000 টাকা বেতনে শ্রমিক নিয়োগ করতো, কিন্তু রোহিঙ্গা আসার পরে সেটা হয়ে গেলে কথার কথা 5,000 টাকা, ফর এক্সাম্পল, না হতে পারে 5,000 টাকা। তাহলে উৎপাদনকারী যেখানে আগে 10 জন শ্রমিক নিয়োগ করতো, দেখো যুক্তিশীল কথা বলবা, 10 জন শ্রমিক নিয়োগ করতো, সেখানে যদি এরকম হয়ে যায় রোহিঙ্গা আসার পরে অনেকে কাজ পাচ্ছে না, হ্যাঁ তারা ফ্রি কাজ করবে, যে কোনোভাবে বেতন দিলে হয়েছে, এরকম যদি এরকম হয় যে 5,000 টাকা হয়ে গেল, 5,000 টাকা লোক পাওয়া যাচ্ছে মাসে, তখন উৎপাদনকারী যে আগে 10 জন নিয়োগ করতে চাইতো সে ডেফিনেটলি 10 জনের চেয়ে বেশি নিয়োগ করবে। ফর এক্সাম্পল সে 15 জন নিয়োগ করলো, 15 জন কি করলো, নিয়োগ করলো। ব্যাপার অর্থাৎ তার শ্রমের চাহিদা বাড়বে, কারণ সে শ্রমিক সস্তা হয়ে গেল, সে অল্প টাকায় অনেক লোক নিয়োগ করতে পারবে, তখন সে তার উৎপাদনটা বেশি করে করার জন্য, হ্যাঁ তখন সে বেশি নিয়োগ করবে। তার মানে আমরা বলতে পারি মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে। আবার যদি উল্টা হয়ে গেল যে বাংলাদেশ এখন মায়ানমারের সাথে কি করতেছে, কূটনৈতিকভাবে আলোচনা ধরা করতেছে, ফর এক্সাম্পল কয়েক বছর পরে রোহিঙ্গারা আবার চলে গেল, তখন রোহিঙ্গারা যদি চলে যায়, এই যে এটা আবার ধরো 10,000 টাকা হয়ে গেল, তাহলে বেতন যদি আবার বেড়ে গেল, মানুষ কম, হ্যাঁ লোক কম, তারা বলছে আমরা এত হলে কাজ করবো, নাহলে করবো না। তাহলে দেখো মজুরি যদি বেড়ে যায়, তখন আগে যে 15 জন নিয়োগ দিছিল বা করতো, তখন সে হয়তো ছাঁটাই করবে, আর নাহলে নতুন নিয়োগ করার সময় তার চাহিদা আরো কমে যাবে, দেখা যাচ্ছে হয়তো আবার 10 জন হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি মজুরি কমলে শ্রমের চাহিদা কি বাড়বে, আর মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমবে। কেন? কারণ হচ্ছে উৎপাদনকারী সবসময় কম বেতন দিতে চায়, ঠিক আছে কথা? আচ্ছা, তাহলে এই সমস্ত এগুলো কিন্তু সংজ্ঞা না। এবার আসো সংজ্ঞার মধ্যে, শ্রমের চাহিদা কি, ওই যে এত কিছু কথা বললাম, কারণ হচ্ছে এই শ্রমের চাহিদার মধ্যে মজুরি একটা ফ্যাক্ট। তাহলে শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা হচ্ছে কি চাওয়া, শ্রমিক চাওয়া বা শ্রম চাওয়া বা শ্রমিক নিয়োগ দেওয়া। তাহলে শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা হচ্ছে একজন উৎপাদনকারী যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে চায়, সেটা হচ্ছে শ্রমের চাহিদা। এইভাবে কিন্তু আবার পরীক্ষা লেখা যাবে না, হ্যাঁ আস্তে আস্তে আসতেছি উত্তরে। তাহলে শ্রমিক চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা হচ্ছে একজন উৎপাদনকারী যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে চায়, তাকে বলা হচ্ছে শ্রমের কি চাহিদা। কই গেল? হ্যাঁ, তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। এইভাবে আবার লিখলে পরীক্ষায় আমি লাইক করবো না, এইভাবে আরেকটু সুন্দর করে লিখতে হবে। তাহলে কি বলতো, আরেকটু যদি এনলিস্ট করি, কোনো নির্দিষ্ট সময়ে, আমি কি লিখে দিব, কোনো নির্দিষ্ট সময়ে, লিখে তো ভালো লাগছে না, আচ্ছা মুখে বলি, হ্যাঁ কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে চায়, নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী, একজন ডাক্তারের মধ্যে লিখছে আর কি, কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে
ইচ্ছুক তাকে শ্রমের চাহিদা বলে। দেখো তাহলে কোনো নির্দিষ্ট সময়টা উল্লেখ করবে এবং এই যে নির্দিষ্ট মজুরি, এই দুটো জিনিস। তাহলে এই সংজ্ঞার মধ্যে এই দুটো জিনিস মিস হয়েছে কিনা একটু দেখবে সবসময়। তাহলে শ্রমের চাহিদা এই সংজ্ঞার ক্ষেত্রে আর কি, শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে কি? শ্রমের চাহিদা। একবার আমি তো 3বার বলি সংজ্ঞা। দ্বিতীয় নাম্বার, কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক কাজে নিয়োগ দিতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে কি? শ্রমের চাহিদা। আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব শ্রমের চাহিদা অপেক্ষক। দেখো এর আগে আমি সংজ্ঞা শেখানোর আগে কেন বললাম মজুরির কথা, কেন বললাম? শ্রমের চাহিদাটা কিন্তু কিসের উপর নির্ভর করে? ওই যে বললাম উৎপাদনকারীর সাথে মজুরি একটা সম্পর্ক। উৎপাদনকারী, হ্যাঁ, উৎপাদনকারী কিছু কি মজুরি। আচ্ছা, দুটো জিনিস এটার ইফেক্টে দেখো। উৎপাদনকারী যে শ্রমের চাহিদা প্রকাশ করে কিসের ভিত্তিতে? মজুরির ভিত্তিতে। তার মানে দেখো মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক। দেখো মজুরি যদি বাড়ে, এটা বাড়লে এটা কিন্তু কি কমবে। ওই যে বললাম এটা ধরো 10,000 টাকা হলো, 10,000 টাকা থেকে এটা যদি 20,000 টাকা হয়ে যায়, তখন শ্রমের চাহিদা উৎপাদনকারী বলতে আমার তো শ্রমিক দরকার নাই, তখন সে শ্রমিকের সংখ্যা কমায় দিবে। আর যদি মজুরি কমে এটা বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে উৎপাদনকারী সব, এটা কিন্তু একদম সত্য কথা না। অনেক সময় ইমার্জেন্সি মুভমেন্টে তোমার উৎপাদন বেশি দরকার, গার্মেন্টসের মধ্যে এটা দেখা যায়, শিপমেন্ট হচ্ছে না, নির্দিষ্ট টাইমের মধ্যে অনেক বেশি দরকার, তখন তারা বেশি বেতন দিয়ে হলেও তারা বেশি শ্রমিক নিয়োগ করে। সেটা হচ্ছে অন্য কথা, আমরা অ্যাজ ইউজুয়াল কথা বলছি, হ্যাঁ জেনারেল কথা বলছি। সেটা হচ্ছে এই উৎপাদনকারী সবসময়, তুমি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হও, তুমি চাইবে তোমার যত কম বেতনে শ্রমিক নিয়োগ করা যায়। তাহলে উৎপাদনকারী আরেকটা জিনিস, এটা উৎপাদনকারী হচ্ছে শ্রমের ক্রেতা, শ্রমের ক্রেতা, ক্রেতা। এই ক্রেতা সম্পর্কে কিন্তু আমরা জানি। আমরা বাজারে গিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনি, আমরা কি করি? আমরা যখন কোনো কিছু কিনি সবচেয়ে কম দামে দিতে চাই, সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি উপযোগ নিতে চাই। ঠিক তেমনি উৎপাদনকারী এখানে ক্রেতা, কিসের ক্রেতা? শ্রমের ক্রেতা। অ্যাজ এ বায়ার অফ লেবার, সে চাইবে সবচেয়ে কম বেতন দিতে, টাকাটা কম দেওয়ার জন্য। তাহলে উৎপাদনকারী যেহেতু শ্রমের ক্রেতা, সে শ্রম কিনার সময় চাইবে মজুরিটা সবচেয়ে টাকাটা কম দেওয়ার জন্য। তাহলে মজুরির সাথে শ্রমের চাহিদার এই জন্য বিপরীতমুখী সম্পর্ক। সাধারণত মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে, মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে। আচ্ছা, এই যে সম্পর্ক এটাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা বিধি। বইয়ের মধ্যে এভাবে নাই, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে, কনসেপ্ট আমি বললাম আর কি। শ্রমের চাহিদা বিধি। তাহলে শ্রমের চাহিদা বিধি কি? শ্রমের চাহিদা বিধি হচ্ছে মজুরির সাথে শ্রমের বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে, মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে। এই জন্য বলা হচ্ছে এটাকে শ্রমের চাহিদা বিধি। এখন আমরা আলোচনা করব শ্রমের চাহিদা অপেক্ষক। এখানে একটু দেখাই, এটা সুবিধা হবে তোমাদের। শ্রমের চাহিদা, তাহলে এটা শ্রমের চাহিদা অপেক্ষক। আমার প্রথম দিকের একটা ক্লাস আমি করছিলাম এই গ্রুপে না, অন্য একটা গ্রুপ আমি এটা ফোর্স করছিলাম। এই গ্রুপটা ক্রিয়েট হওয়ার আগে ওখানে আমি অপেক্ষকের খুব সুন্দর একটা সূত্র লিখে দিয়েছিলাম। ওই সূত্র দিয়ে ধরো জীবনের যত জায়গায় অপেক্ষক আসে, ইউ ক্যান এবল টু আনসার দিস কোয়েশ্চেন। মানে দুনিয়ার যতগুলো অপেক্ষক আছে একটা সূত্র দিয়ে সব শেষ। ওটা দেখে নিও একটু। আমি কি আজকে আবার লিখব?
আচ্ছা ওই জিনিসটা তোমরা একটু দেখে নিবে, আলোচনা এত বেশি আলোচনা করলে আসলে আগানো যাবে না। শ্রমের চাহিদা অপেক্ষক, শ্রমের চাহিদা অপেক্ষক হচ্ছে, আচ্ছা অপেক্ষক মানে মনে করবা এটা, অপেক্ষক মানে হচ্ছে একটা গাণিতিক সম্পর্কের প্রকাশ, এটা মনে রাখবে সবসময়। অপেক্ষক মানে হচ্ছে কি, গাণিতিক সম্পর্কের প্রকাশ। কার গাণিতিক সম্পর্কের প্রকাশ? স্বাধীন এবং অধীন চলকের। তাহলে স্বাধীন, আর এই কথাটা তো বারবার লম্বা হয়ে যাচ্ছে, আমি খুব সংক্ষেপে করতে যাচ্ছি। আচ্ছা লিখি ফেলি সূত্রটা। চাহিদা যে সব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। আচ্ছা চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল, চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে চাহিদা নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। এখানে আন্ডারলাইন করছি, এখানে আন্ডারলাইন করছি, এখানে আন্ডারলাইন করছি। দেখো এটার নাম হচ্ছে চাহিদা অপেক্ষক। এটা ধরো শুধু অপেক্ষক আসলে তখন আবার সংজ্ঞাটা হবে অন্যরকম। অপেক্ষক হচ্ছে স্বাধীন এবং অধীন চলককে নির্ভরশীলতার সম্পর্কে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে অপেক্ষক বলে। চাহিদা হিসেবে মিশে তাদের চাহিদা নির্ভরশীলতার সম্পর্ককে, এখানে আরেকটা লাইন মিস হচ্ছে, সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করলে, গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে চাহিদা অপেক্ষক বলে। দেখো আমি এখানে চাহিদার নিচে আন্ডারলাইন করলাম, চাহিদার নিচে, চাহিদার নিচে, এটা আমি লিখতাম না, চাহিদার পর আবার যোগান অপেক্ষক আসবে, দরকার নেই নতুন করার পর, আর এইভাবেই চলে আসবে। দেখো এবার এটা কিন্তু অন্য কিছুর আলোচনার বিষয়। চাহিদা অপেক্ষক কোথায়? ওই যে ভোক্তার আচরণ নিহিত, যাই হোক চাহিদা অপেক্ষক, চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে চাহিদা অপেক্ষক বলে। দেখো এই আমার এই তোমার সংজ্ঞাটা একটা মেশিনের মতো, মজাটা পাবে। দেখো চাহিদা অপেক্ষক আসে না, এখানে চাহিদা লিখলে কি হবে, এখানে চাহিদা অপেক্ষক। এখানে যদি যোগান আসে, কথার কথা পরীক্ষা আসলে যোগান অপেক্ষক, শুধুমাত্র এই শব্দগুলোতে তুমি যোগান লিখবা, দেখবে এখানে যোগান অপেক্ষক হয়ে যাবে। দেখো ধরো এখানে যোগান অপেক্ষক আসলো পরীক্ষায়, তাহলে কি লিখবে এখানে? যোগান, এটা কি হয়ে যাবে? ট্রান্সফার হয়ে যোগান হয়ে যাবে। যোগান যেসব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে যোগানের, ওই যে যোগানটা নির্ভরশীল, যোগানের নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে কি বলা হচ্ছে? ওই যে যোগান অপেক্ষক হয়ে যাচ্ছে। যা কিছু আসে, উৎপাদন আসলো, কথার কথা উৎপাদন অপেক্ষক কি আসবে? তাহলে উৎপাদন অপেক্ষক পরীক্ষা আসলো, তুমি ওই এটা দিয়েই সব দুনিয়ার সব অপেক্ষক শেষ। কি লিখবে কেন? উৎপাদন যেসব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে। যে কোনো অপেক্ষক আসলো, পরীক্ষায় আসলো, কি অপেক্ষক? আচ্ছা এখন আমরা শ্রমের চাহিদা অপেক্ষক আসলো, পরীক্ষা আসলো কি? শ্রমের চাহিদা, হচ্ছে না। হ্যাঁ, তাহলে শ্রমের চাহিদা অপেক্ষক। এই অপেক্ষক ছাড়া বাকি যে শব্দটা আমরা এই জায়গায় কি করব? এই জায়গায় ট্রান্সফার করব। হ্যাঁ, তাহলে হয়ে যাবে, আমাদের আর টেনশন করার দরকার নেই, এটা হয়ে যাবে। দেখো তাহলে শ্রমের চাহিদা অপেক্ষক আসলো পরীক্ষায়, তাহলে তুমি কি লিখবা? শ্রমের চাহিদা, এই শব্দটা, দুইটা শব্দ এখানে বসাবা চাহিদার ক্ষেত্রে। শ্রমের চাহিদা যে সব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে শ্রমের চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে শ্রমের চাহিদা অপেক্ষক বলে। আমরা আরও পরে আগামী ক্লাসে হয়তো বা না হলে এই সময় পেলে এই ক্লাসে ইয়ে করবো, শ্রমের যোগান অপেক্ষক। দেখো পরীক্ষা আসলো শ্রমের, এখানে কি আসলো? যোগান, শ্রমের যোগান অপেক্ষক আসলো। তাহলে এই অপেক্ষক ছাড়া বাকি যে শব্দগুলো আছে এখানে ট্রান্সফার করবা, কি বলবা? শ্রমের যোগান যে সব বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে কি বসাবা? ওই যে পরীক্ষা যেটা আসছে, শ্রমের যোগানের নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে শ্রমের যোগান অপেক্ষক বলে। অর্থাৎ মানে এটা দ্বারা তোমার বাকি জীবনে যত অপেক্ষক আসে শেষ, আর দরকার নেই শ্রমের আলোচনা করার। ঠিক আছে কথা?
আশা করি বুঝতে পেরেছো, একটু নোট করে রাখবা। সব কিছু বোঝা ভালো, কিছু কিছু জিনিস আবার একটু মনে রাখতে হয়। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব শ্রমের চাহিদা রেখা। শ্রমের কি রেখা? শ্রমের চাহিদা রেখা। আচ্ছা, পরীক্ষার মধ্যে আবার শ্রমের চাহিদা সূচিও কিন্তু আসতে পারে, বা না আসলে একটু মনে রাখ। শ্রমের চাহিদা সূচি মানে কি? আমরা শ্রমের দেখো, শ্রমের চাহিদা অপেক্ষক বললাম না, বললাম পরীক্ষা যদি সূচি আছে, সূচি হচ্ছে কি? সূচি মানে হচ্ছে তালিকা। সূচি হচ্ছে কি? তালিকা। কিসের তালিকা? অর্থাৎ একজন উৎপাদনকারী বিভিন্ন মজুরির বিনিময়ে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সূচি। ব্যাপারটা হচ্ছে ধরো এরকম যে এটা হচ্ছে মজুরি, এটা হচ্ছে এই শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার। হ্যাঁ, 10,000 টাকা হইলে 20,000 টাকা, 30,000 টাকা, ফর এক্সাম্পল। তো এত সংখ্যা বলে লিখলে বুঝতে পারবে। হ্যাঁ, 20,000 টাকা, 30,000 টাকা। আচ্ছা, ধরো যখন 10,000 টাকা ছিল, তখন একজন উৎপাদনকারী 10 জন শ্রমিক চাহিদা প্রকাশ করতো, 10 জন শ্রমিক নিয়োগ করতো। যখন ওই যে মজুরি বাড়লো, ওয়েজ, এটা ডাব্লিউ মানে হচ্ছে ওয়েজ, যখন মজুরি বাড়লো তখন কথা সে 8 জন নিয়োগ করলো। যখন মজুরি আরও বাড়লো তখন সে 5 জন নিয়োগ করলো। যুক্তিশীল আচরণ করতেছে আর কি উৎপাদনকারী, যে বেতন বাড়ছে, সেই নিয়োগের পরিমাণ কমা দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? মজুরি যদি বাড়ে, শ্রমের চাহিদা কমে। আমরা যদি আবার এই থেকে চিন্তা করে দেখো, মজুরি যখন 30,000 টাকা, তখন শ্রমের চাহিদা ছিল 5। মজুরি যখন কমে 20,000 টাকা, তখন বাড়ছে। দেখছো, শ্রমের চাহিদা এদিক থেকে বাড়ে। মজুরি যখন আরো কমে, শ্রমের চাহিদা আরো বাড়ে। তাহলে আমরা কি বলতে পারি? মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই যে একজন উৎপাদনকারী বিভিন্ন মজুরিতে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করে, সেটা যখন এরকম তালিকার মাধ্যমে প্রকাশ করবে, সেটাই হচ্ছে শ্রমের চাহিদা সূচি। এখানে বইয়ের মধ্যে হয়তো আলোচনা নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, শ্রমের চাহিদা সূচি। আচ্ছা, এরপর হচ্ছে শ্রমের চাহিদা কি আছে আর? শ্রমের চাহিদা রেখা। এই যে শ্রমের চাহিদা রেখা, দেখো রেখা, আমি এই যে শ্রমের চাহিদা অলরেডি লিখে ফেলতাম। শ্রমের চাহিদা সূচি হচ্ছে এটা, শ্রমের চাহিদা রেখা। রেখা হচ্ছে কি? রেখা হচ্ছে এই যে সূচির জ্যামিতিক প্রকাশ। যেমন দেখো, আমি খুব সংক্ষেপে বলছি, এখানে হচ্ছে ধরো ওয়েজ, এখানে হচ্ছে কি? ডিমান্ড অফ লেবার। 10, 20, 30, তোমরা কি দেখতে পাচ্ছ? 10,000, 20,000, 30,000। উপর দিকে হচ্ছে ওয়েজ, নিচে হচ্ছে কি? লেবার। দেখো, এই তোমার 2, 4, 6, 8, 10, 0 লিখলাম, 2, 4, 6, 8, 10। রেখা হচ্ছে সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে আমরা রেখা পাবো, সেটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। দেখো এখানে যখন ওয়েজ 10,000 টাকা, তখন সে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করলো? 10 জন। এই যে তখন সে 10 জন নিয়োগ করলো না, এটা হচ্ছে শ্রমের চাহিদা। যখন এই যে মজুরি যখন 10,000 টাকা, তখন সে 10 জন নিয়োগ করলো, আমরা এটা পেলাম। মজুরি যখন 20,000 টাকা, তখন সে কজন নিয়োগ করলো? 8 জন। তার মানে আগের চেয়ে কমে গেছে। আমরা জানি যে মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে যায়। মজুরি যখন 20,000 টাকা, তখন সে 8 জন নিয়োগ করলো। মজুরি যখন আরও বেড়ে যায়, 30,000 টাকা হয়, তখন কি পরিমাণ শ্রমিক নিয়োগ করে? আরও কমে যায়, 5 জন। এর চেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে। আমরা জাস্ট একটু আড়িয়ে করে বললাম। যখন 30,000 টাকা, তখন কত? 5 তো এখানে নাই, 4 এবং 6 এর মাঝখানে হচ্ছে 5, ধরলাম এটা। তাহলে আমরা এই তিনটা যোগ করে আমরা একটা রেখা পেলাম, সেটার নাম দিলাম ডিএল রেখা, ডিমান্ড অফ লেবার কার্ভ। এটাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। শ্রমের চাহিদা রেখা, শ্রমের কি রেখা? চাহিদা রেখা। তাহলে শ্রমের চাহিদা রেখা হচ্ছে এটা, নিম্নগামী। কেন নিম্নগামী? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক থাকে। সেই বিপরীতমুখী সম্পর্কের কারণেই রেখাটা কি হয়? নিম্নগামী হয়। একটা জিনিস মনে রাখবা, যখন চিত্র আঁকবে,
চিত্র আঁকার ক্ষেত্রে যদি এই লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে যে চলকগুলো ধরেছো সেই চলক যদি একটা আরেকটা সাথে কি হয় বিপরীতমুখী সম্পর্ক হয়, রেখাটা সবসময় নিম্নগামী হবে, আর যদি সমমুখী সম্পর্ক হয় রেখাটা হবে ঊর্ধ্বগামী। এটা একটু মনে রাখবে কথার কথা। হ্যাঁ, তো আমরা এখানে একটু বুঝবো, সেটা হচ্ছে কি, দেখো মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। হ্যাঁ, মজুরি যত বাড়ছে শ্রমের চাহিদা তত কমছে। দেখো মজুরি যখন 10,000 টাকা ছিল তখন শ্রমের চাহিদা 10 জন, মজুরি যখন 20,000 টাকা তখন 8 জন, যখন 30,000 টাকা তখন 5 জন। এটা একটা আনুমানিক হিসাব, তুমি তোমার মতো করে করতে পারো, তবে দেখাবো যে কমে, সাধারণত কমে। তো সেটা হচ্ছে কি শ্রমের চাহিদা রেখা। এখন শ্রমের চাহিদা রেখা কাকে বলে পরীক্ষার মধ্যে যদি আসে, তুমি অনেকভাবে সেটাকে সংজ্ঞায়িত করতে পারবে, অনেকভাবে। এরকম করে বলতে পারো যে শ্রমের চাহিদা সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় সেটা শ্রমের চাহিদা রেখা, সেটা হতে পারে। অথবা তুমি যদি বলতে পারো যে মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায়, দেখো এখানে মজুরি, এখানে হচ্ছে কি মজুরি হচ্ছে এটা কি শ্রমের চাহিদা, তাহলে মজুরি এবং শ্রমের চাহিদার এই রেখাটা যদি তুমি যে আমরা যে পেলাম বা তুমি যে দেখতে পাচ্ছ, এই রেখাটা কীভাবে আমরা পেলাম, মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের কারণে। তাহলে আমরা বলতে পারি মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের কারণে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কী রেখা, তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। তাহলে আমরা এইভাবে বলতে পারি সংজ্ঞাটা, মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। অথবা তোমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা তো খুব ভালো করে জানবে, এখন তার কি বিজ্ঞান নাই, সিতে যখন ছিল আর কি, এই যে আমরা একটা রেখা, যে কোনো একটা রেখা লম্বা অক্ষে যেটা রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমষ্টি। এই যে অসংখ্য বিন্দুর সমষ্টি হচ্ছে একটা রেখা। আচ্ছা, চাহিদা রেখা আবার অন্যভাবে বলতে পারো, সেটা হচ্ছে কি, চাহিদা রেখা হচ্ছে যে রেখার প্রত্যেক বিন্দু, দেখো এই বিন্দুতে কি নির্দেশ করে, মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক কি সমমুখী না বিপরীতমুখী, বিপরীতমুখী। তাহলে আমরা এটাও বলতে পারি যে রেখার, দেখো যে রেখার প্রত্যেক বিন্দু মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। দেখো এই রেখার 3টা বিন্দুতে মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। এটা ছাড়াও তুমি যেখানেই রেখা নাও, দেখো এখান থেকে যেখানেই রেখা নাও সবসময় বিপরীতমুখী সম্পর্ক দেখবা, কার সাথে কার, এই যে মজুরির সাথে শ্রমের চাহিদার। তাহলে শ্রমের চাহিদা রেখা কাকে বলে, এই যে এখানে আসলো শ্রমের চাহিদা রেখা। তাহলে শ্রমের চাহিদা রেখা কাকে বলে 3ভাবে তুমি করতে পারবে, আমি তোমাকে বলবো না তুমি এভাবে লিখতে হবে, এটা তো ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। তাহলে শ্রমের চাহিদা রেখা কাকে বলে, শ্রমের চাহিদা রেখা হচ্ছে শ্রমের চাহিদা সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় তাকে শ্রমের চাহিদা রেখা বলে। এটা হচ্ছে বাকি দুটা অনেক সুন্দর, মানে ভালো লিখলে। তাহলে একটা হচ্ছে আমরা একটা সঙ্গে পেলাম কি, শ্রমের চাহিদা সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। এরপর আরেকটা হচ্ছে কি, দেখো আরেকটা হচ্ছে এই মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের ফলে, মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি রেখা, শ্রমের চাহিদা রেখা। তাহলে 2 নম্বর সঙ্গে হচ্ছে মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা রেখা। এটা খুব সুন্দর হয়। 3 নম্বরটা কি বললাম, 3 নম্বর বললাম যে রেখার প্রত্যেক বিন্দু মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হচ্ছে কি রেখা, শ্রমের চাহিদা রেখা। তাহলে কি সেটা, মজুরি এবং যে রেখার প্রত্যেক বিন্দু মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হচ্ছে কি রেখা, শ্রমের চাহিদা রেখা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা একটু রিপিট করি, আজকে কী বললাম, শ্রমের চাহিদা কাকে বলে পড়লাম, হ্যাঁ, তারপর শ্রমের চাহিদা রেখা, চাহিদা অপেক্ষক, চাহিদা সূচি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস আলোচনা করলাম না। একটু রিপিট করি যে শ্রমের চাহিদা কাকে বলে, শ্রমের চাহিদা হচ্ছে শ্রমের চাহিদা আগে কে প্রকাশ করবে, এমসিকিউতে আসতে পারে যে শ্রমের চাহিদা কে প্রকাশ করবে, শ্রমের চাহিদা প্রকাশ করবে এক কথায় উৎপাদনকারী। আচ্ছা, তাহলে শ্রমের চাহিদা কাকে বলে, কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে চায়
তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। গত ক্লাসে বললাম, তোমরা তো আশা করি এটা বুঝতে পেরেছো যে সংজ্ঞা বলার সময় বা লেখার সময়, আনসার করার সময় একটু কেয়ারলি ভালো করে সংজ্ঞাটা খুব এনরিচ করে লিখতে হবে, সুন্দর করে, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, টিচাররা যাতে কোনো ভুল ফাইন্ড আউট করতে না পারে। ঠিক আছে কথা? তাহলে শ্রমের চাহিদা কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী নির্দিষ্ট মজুরির বিনিময়ে যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে চাই তাকে বলা হচ্ছে কি? শ্রমের চাহিদা। এরপর শ্রমের চাহিদা অপেক্ষক। অপেক্ষক হচ্ছে একটি গাণিতিক ধারণা। নর্মালি অপেক্ষক কাকে বলে? নর্মাল যদি আসে যে শুধু অপেক্ষক কাকে বলে, এখানে আবার আসবে না এই চ্যাপ্টারের মধ্যে, এটা ওই দ্বিতীয় চ্যাপ্টার হতে আসতে পারে। শুধু অপেক্ষক কাকে বলে? অপেক্ষক হচ্ছে একটি গাণিতিক ধারণা। অপেক্ষক হচ্ছে স্বাধীন এবং অধীনচলকের নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়, স্বাধীন এবং অধীনচলকের নির্ভরশীলতার সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি? অপেক্ষক। আচ্ছা, এরপর শ্রমের চাহিদা অপেক্ষক কাকে বলে? শ্রমের চাহিদা অপেক্ষক। শ্রমের চাহিদা অপেক্ষক আমি যেভাবে লিখছি এইভাবে না লিখলেও তুমি কিন্তু অন্যভাবে বলতে পারো। যেমন তুমি যদি বলো যে মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক আছে না? আছে। তাহলে মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা অপেক্ষক। তখন তাকে বলা হচ্ছে কি? শ্রমের চাহিদা অপেক্ষক। দেখো, এটা ডিমান্ড অফ লেবার ইজ ইকুয়াল টু ফাংশন অফ ডব্লিউ/পি। এটা হচ্ছে শ্রমের চাহিদা অপেক্ষক, অর্থাৎ মজুরির উপর ডিপেন্ড করে। কোন মজুরির উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে, আমরা জানি যে মজুরি দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক মজুরি, একটা হচ্ছে ডব্লিউ/পি, প্রকৃত মজুরি। সবসময় শ্রমের চাহিদা এবং যোগান প্রকৃত মজুরির উপর ডিপেন্ড করে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে? শুধু মজুরি না, প্রকৃত মজুরির উপর ডিপেন্ড করে। তাহলে এটা হচ্ছে একটা কি? শ্রমের কি অপেক্ষক? শ্রমের চাহিদা অপেক্ষক। ডিমান্ড অফ লেবার ইজ ইকুয়াল টু ফাংশন অফ ডব্লিউ/পি, অর্থাৎ এই যে শ্রমের চাহিদাটা প্রকৃত মজুরির উপর নির্ভর করে। তাহলে আমরা শ্রমের চাহিদা কাকে বলে? শ্রমের চাহিদা অপেক্ষক কাকে বলে? তাহলে শ্রমের চাহিদা হচ্ছে মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয়। এই যে এরকম করে লিখলাম গাণিতিক, এটাকে বলা হচ্ছে গাণিতিকভাবে লেখা। এই গাণিতিকভাবে যখন প্রকাশ করি সেটা হচ্ছে শ্রমের চাহিদা অপেক্ষক। অথবা তুমি যদি ওই যে মানে একটা দিয়ে দুনিয়ার সব অপেক্ষক শেষ সেটা লিখলেও কিন্তু তোমাকে টিচার নাম্বার দিতে পারতো, যে শ্রমের চাহিদা যে বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে শ্রমের চাহিদা নির্ভরশীলতার সম্পর্কে যখন গাণিতিকভাবে প্রকাশ করবে তখন তাকে বলা হচ্ছে কি? শ্রমের চাহিদা অপেক্ষক। শ্রমের চাহিদা কিসের উপর নির্ভর করে? প্রকৃত মজুরি। তুমি যদি সেটা নাম ধরে বলো তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে কথা? এরপর হচ্ছে শ্রমের চাহিদা সূচি। শ্রমের চাহিদা সূচি কি? সূচি মানে হচ্ছে তালিকা। একজন উৎপাদনকারী বিভিন্ন মজুরিতে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে, একজন উৎপাদনকারী বিভিন্ন মজুরিতে কি পরিমাণ শ্রমিক নিয়োগ করবে সেটা হচ্ছে শ্রমের চাহিদা সূচি। হ্যাঁ, এরকম আলোচনা নেই, তারপর একটু বললাম সুবিধার জন্য। শ্রমের চাহিদা রেখা। শ্রমের চাহিদা সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে কি পাবে তুমি? শ্রমের চাহিদা সূচিকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে তুমি একটা রেখা পাবা, সেটা হচ্ছে কি রেখা? শ্রমের চাহিদা। ফর এক্সাম্পল ডিএল রেখা, এখানে ডব্লিউ/পি, এখানে হচ্ছে কি? ডিএল, শ্রমের এরকম রেখা পাবে। দেখো, এটা যখন কমছে এটা বাড়ছে, আবার এটা যখন এদিকে বাড়ছে এটা আবার কমছে, এরকম বিপরীতমুখী সম্পর্ক। তাহলে শ্রমের চাহিদা রেখা হচ্ছে মজুরি এবং মজুরিও বলতে পারো অথবা সরাসরি প্রকৃত মজুরিও বলতে পারো। প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের ফলে যে রেখা পাওয়া যায় তাকে শ্রমের চাহিদা রেখা বলে, অথবা যে রেখার প্রত্যেক বিন্দু মজুরি এবং শ্রমের চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে তাকেও শ্রমের চাহিদা রেখা বলতে পারে। হ্যাঁ, অথবা এগুলা বলতে পারো। এখন শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় কেন? শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় অনেকগুলো কারণ। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে কি? মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা জানি মজুরি বাড়লে শ্রমের চাহিদা, মজুরি বাড়লে এখানে একটু সুন্দর করে লিখে, আচ্ছা এখানে লিখে দিই 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এখানে ধরো 5, 8, 10। দেখো এটা নিম্নগামী কেন হলো? এটা নিম্নগামী হলো, দেখো মজুরি যখন 10,000 টাকা ছিল তখন শ্রম হচ্ছে 10 জন নিয়োগ করছে একজন উৎপাদনকারী। মজুরি যখন বাড়লো, মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে, তো কমার কারণে এটাই বিন্দু হলো। আবার মজুরি যখন আরও বাড়লো শ্রমের চাহিদা আরও কম হলো। তাহলে এটার সাথে একটা বিপরীতমুখী সম্পর্কের কারণে এই যে আমরা যোগ করে আমরা এই নিম্নগামী রেখাটা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় কেন? শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় কারণ হচ্ছে আমরা জানি মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। অর্থাৎ মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে এবং মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে। এই মজুরি এবং শ্রমের চাহিদার বিপরীতমুখী সম্পর্কের কারণেই শ্রমের চাহিদা রেখা নিম্নগামী হয় কেন? যে কোনো ধরনের রেখা যদি নিম্নগামী হয়, মনে করবা লম্ব এবং ভূমি অক্ষে যে দুইটা চলক ধরেছে এটার সাথে এটার কিসের সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক।
এখন শ্রমের চাহিদা কী বিষয়ের উপর নির্ভরশীল? শ্রমের চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল, তার মধ্যে 1 নাম্বার বিষয়ের উপর নির্ভর হচ্ছে মজুরির উপর। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।